আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি তৌফিক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আজকের আলোচনায়। আজকে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তারা তথ্য উপাত্তের চ্যাপ্টারে কিভাবে সারণীবদ্ধ করে, অর্থাৎ উপাত্ত থেকে আমরা কিভাবে সারণীবদ্ধ করব, অর্থাৎ ট্যালি চিহ্নের অঙ্ক কেউ কেউ বলতে পারো, যারা অঙ্ক সারণী বুঝো না তারা বলতে পারো যে এটা হলো ট্যালি চিহ্নের ব্যবহার। তো কিভাবে আমরা উপাত্ত থেকে ট্যালি চিহ্ন করব, অর্থাৎ গণসংখ্যা নির্ণয় করব অথবা গণসংখ্যার সারণী তৈরি করব, সেই বিষয়টা শিখব। যারা পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত রয়েছে তারা প্রত্যেকে ভিডিওটি দেখতে পারো, আর যারা শিক্ষক শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এটা দেখে আপনারা আপনাদের শিক্ষার্থীদেরকে ভালোভাবে শেখাতে পারবেন আশা করি। তো যারা সাথে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা শুরু করি। আমরা উপাত্ত তো বুঝতে পেরেছি, আগের পর্বে আমি আপনাদেরকে ডিসকাস করেছি উপাত্ত কি, উপাত্ত কিভাবে হয় সেটা নিয়ে আজকের আলোচনায় কথা বলবো। কিন্তু আজকের আলোচনায় যেটা কথা বলবো সেটা হলো উপাত্তের ভিতর থেকে আমরা কিভাবে সারণী তৈরি করব। এই সারণী তৈরি করার জন্য আমাদেরকে দুটি বিষয় জানতে হবে। এক নম্বর বিষয় হলো পরিসর কিভাবে নির্ণয় করে। আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার পরিসরটা আবার কি? হ্যাঁ বলছি, পরিসরটা কি। পরিসর হলো আমার যতগুলো উপাত্ত দেয়া থাকবে সেই উপাত্তগুলোর মধ্য থেকে সর্বোচ্চ যে মান এবং সর্বনিম্ন যে মান, এই দুই মানের ব্যবধান এবং তার সাথে এক যোগ করতে হবে। তার সাথে এক যোগ করলে আমরা পরিসর পেয়ে যাব। তার মানে প্রদত্ত উপাত্তের আমরা যে উদ্দীপকের উপাত্ত থাকবে সেই উপাত্তের পরিসর আমরা বের করতে পারবো এভাবে যে ওই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বড় মান কত, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি কত আর সর্বনিম্ন সংখ্যাটি কত, সর্বনিম্ন মানটি কত। এই দুটি মানকে আমরা যদি বের করতে পারি, আমরা দুটি মান বড়টা থেকে ছোটটা বিয়োগ করব এবং বিয়োগ করার পরে আমরা তার সাথে এক যোগ করে দেব, পরিসর পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা বলো তো পরিসরের সূত্রটা কি হবে? আমাকে একটু কমেন্টস করে জানাও তো। হ্যাঁ, পরিসরের সূত্র হবে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো পরিসরটা আমাদের কেন দরকার হবে? পরিসরটা দরকার হবে এই জন্য যে আমরা যে অঙ্কটি করব সেখানে সারণী কয়টি হবে, অর্থাৎ তালিকায় স্তর কয়টি হবে। স্তর সংখ্যা বের করার জন্য পরিসরটি বের করা মোস্ট ইম্পর্টেন্ট। বিকজ আপনাকে যদি শ্রেণী ব্যবধান বলে দেয় তাহলে তো হলোই, কিন্তু শ্রেণী ব্যবধান যদি না বলে দেয়, এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার শ্রেণী ব্যবধানটা কি? শ্রেণী ব্যবধান হলো একটি শ্রেণীতে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের পার্থক্য। অনেকটা পরিসরের মতোই, কিন্তু পরিসর হলো যতগুলো উপাত্ত আছে তার মধ্য থেকে সবচেয়ে বড়টা আর সবচেয়ে ছোটটা, আর শ্রেণী ব্যবধান হলো শুধুমাত্র একটি শ্রেণীতে দুটি মান থাকে, সেই দুটি মানের মধ্যে পার্থক্য, অর্থাৎ বড়টা থেকে ছোটটার ব্যবধান। এটাই হলো শ্রেণী ব্যবধান আর পরিসরের মধ্যে পার্থক্য। এখন প্রশ্ন হলো, পরিসর দরকার হয় শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য। আমরা কয়টি শ্রেণী করব, আমরা অঙ্কে বক্স কয়টি করব সেটা জানার জন্য আমাদের অবশ্যই পরিসর জানতে হবে। ছোট হোক বড় হোক, পরিসর যদি জানি তাহলে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করতে পারবো শ্রেণী ব্যবধান বা ব্যক্তি দ্বারা ভাগ করলে। আমি একটু তোমাদেরকে বলছি পরিসরের সূত্র কি, তোমরা একটু লিখে নাও। যারা লিখবে, পরিসর সমান সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। মানে এই দুটার ব্যবধান একটা থেকে একটা বাদ দিব, যোগ 1 করব, তাহলেই আমরা কি পেয়ে যাব? আমরা পরিসর পেয়ে যাব। পরিসরের সূত্র তো আমরা জেনে ফেললাম। এবার আমরা শ্রেণীর সংখ্যা কিভাবে নির্ণয় করব? শ্রেণী সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই পরিসর এবং শ্রেণী ব্যবধান এই দুটি জিনিস জানতে হবে। শ্রেণী ব্যবধান জানবো না, পরিসর জানবো, সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করাটা একটু কষ্টকর হয়ে যাবে। তবে আমরা চাইলে শ্রেণী সংখ্যা নিজেরা ধরে নিতে পারবো, শ্রেণী ব্যবধানটা ধরে নিতে পারবো। কিভাবে ধরবো? দেখো, যদি পরিসরের মানটা 50-60 মধ্যে থাকে, মানে 50 এর উপরে হয়ে যায় অথবা 40 এর উপরে হয়ে যায়,
পরিসরের ব্যবধানটা 40 এর উপরে হয়ে যায় তাহলে আমরা শ্রেণী ব্যবধান ধরব 10। আর যদি দেখি 40 এর কম অর্থাৎ শ্রেণী পরিসরটা 40 এর কম তাহলে আমরা শ্রেণী ব্যবধান ধরব 5। বুঝতে পেরেছি? আবার বলছি 30 বা 40 এর কম হলে 5 ধরব, 30 বা 40 এর বেশি হয়ে গেলে 100 এর কম, 30 থেকে 40 এর উপরে 100 এর কম যদি হয় তাহলে আমরা শ্রেণী ব্যবধান ধরব 10। কিন্তু 100 এর উপরে যদি হয়ে যায়, 100 থেকে 200 এর মধ্যে যদি থাকে তাহলে আমরা শ্রেণী ব্যবধান ধরব 20। তার মানে পরিসরের উপরে ডিপেন্ড করে যে ব্যবধানটা আমরা কত ধরব। কারণ শ্রেণী সংখ্যা আমরা অনেকগুলো করলে হবে না, একটি খাতায় মার্জিন করে সংখ্যা নির্ণয় করতে হলে একটা বক্স করতে হলে 5, 7, 8টা পর্যন্ত ঠিক আছে, কিন্তু যদি আমার ঘরে হয়ে যায় 20টা সেটা স্ট্যান্ডার্ড হয় না এবং সেটা আমাদের জন্য ভালো হয় না, টিচারও সেটা দ্বারা বুঝবে যে স্টুডেন্ট কিছুই বুঝে না। তবে কখনো কখনো কোনো অঙ্কে শ্রেণী ব্যবধান দিয়েই দেয়, তাহলে যদি শ্রেণী ব্যবধান বলেই দেয়, উল্লেখ করেই দেয়, তাহলে তো আমাদের আর কোনো কথা নাই, যেটা দেয়া আছে আমরা সেটা অনুযায়ী কাজ করব। তো চলো আমরা শ্রেণী সংখ্যাটা কিভাবে নির্ণয় করব। ধরো আমি তোমাদেরকে এখানে কতগুলো উপাত্ত দিয়েছি, এই উপাত্তগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় মানটি কত আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে খুঁজতেছি, খুঁজে খুঁজে আমরা পেলাম সর্বোচ্চ মান হলো 26 আর সর্বনিম্ন মানটা খুঁজতে খুঁজতে আমরা পেলাম 8। তাহলে 8 এই দুটো বিয়োগ করব, যোগ করব 1। তাহলে 26 থেকে 8 বিয়োগ করলে 8 আছে কত হলে 16 হবে, 8 হলে 18 যোগ 1 দ্যাট মিন্স হলো কত, পরিসর পেলাম 19। তার মানে এখানে শ্রেণী ব্যবধান অবশ্যই 5 ধরতে হবে। শ্রেণী ব্যবধান ধরতে হবে কত, 5। তাহলে শ্রেণী ব্যবধান 5 ধরে আমরা শ্রেণীর সংখ্যাটা কিভাবে নির্ণয় করব, তাহলে আমরা সেটা একটু দেখি। শ্রেণী সংখ্যা নির্ণয়ের একটু সূত্রটা আমাদের দেখে নিই। শ্রেণী সংখ্যা, শ্রেণী সংখ্যা, তাহলে আমরা উপরে লিখব পরিসর, নিচে লিখব শ্রেণী ব্যবধান। তাহলে আমরা পরিসর পেলাম 19, শ্রেণী ব্যবধান পেলাম 5। তাহলে 19 কে 5 দিয়ে ভাগ করলে আসে কত, নিশ্চয়ই 3 পয়েন্ট সামথিং আসবে, কিছু একটা আসবে। তো যখন এরকমের দশমিক আসবে অর্থাৎ 3 দশমিক এত আসলো, সেটাকে ওই দশমিক সংখ্যা না লিখে আমাদের শ্রেণী সংখ্যা অবশ্যই একটি পূর্ণ সংখ্যা লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো হবে কত, 4। যদি 6 দশমিক সামথিং হয় তাহলে সেটাকে আমাদের লিখতে হবে 7। যদি 5 দশমিক সামথিং হয় তাহলে আমাদের লিখতে হবে 6। যদি 7 দশমিক সামথিং হয় তাহলে আমাদের লিখতে হবে 8। অর্থাৎ যে সংখ্যার পরে দশমিক থাকবে, দশমিকের পরে কিছু সংখ্যা যদি থাকে তাহলে অবশ্যই তার পরের পূর্ণ সংখ্যাটি লিখতে হবে। তাহলে বন্ধুরা এখানে আমরা 3 দশমিক সামথিং পেলাম, তাহলে এখানে কত হবে শ্রেণী সংখ্যা, 4। তাহলে শ্রেণী সংখ্যা হবে 4। এবার আমরা শ্রেণীর সংখ্যাটা কি এবং কিভাবে করব সেটা একটু দেখি। তাহলে আমাদের একটা টেবিল করতে হবে শ্রেণী সংখ্যার জন্য। আমরা একটু টেবিলটা করে এভাবে দাগ দিবে, দাগ দিয়ে 3টা ঘর করবে, 3টা ঘর, 1 2 3। প্রথমটায় লিখবে শ্রেণী, পরেরটায় লিখবে ট্যালি, আর পরেরটায় লিখবে গণসংখ্যা। এই 3টি লেখা শেষ। এবার আমরা তো পেয়েছি শ্রেণী সংখ্যা হবে কত, 4। তার মানে নিচের দিকে আমাদের 4টি ঘর করতে হবে, 1 2 3 4। আরেকটি বাড়তি করতে হবে, সেটা হলো রেজাল্ট লেখার জন্য, যেখানে আমরা লিখব যে মোট। তাহলে আমরা 4টা ঘর লিখলাম ওখান থেকে বের করার পরে এবার আমরা কি করব, শ্রেণী সংখ্যা কিভাবে লিখব, শ্রেণীটা কিভাবে লিখব। তো বন্ধুরা আমাদের শ্রেণীর সর্বনিম্ন মান ছিল কত, 8। তাহলে আমরা 8 থেকে শুরু করব। 8 থেকে শুরু করে আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেহেতু শ্রেণী ব্যবধান 5, তাহলে 8 থেকে আমাদের 5 ঘর অগ্রসর হতে হবে। মানে হাতের ঘরের 5 ঘর পর্যন্ত গুনে যাব 8 থেকে, 9 থেকে না, 8 থেকে। তাহলে কি হবে, 8 9 10 11 12। তাহলে 8 থেকে পরের ঘর কি হবে, 12। আমরা আশা করি বুঝতে পেরেছি। এর পরের ঘরে যে 12 পরের সংখ্যা 13,
তাহলে 13 থেকে আমরা আবার 5 ঘর গুনবো, 14 গুণে 13, 14 15 16 17, তাহলে 17। এরপরে তোমাদের জন্য আমার প্রশ্ন হলো, এখানে তো 18 এর পরে এখানে শ্রেণীর পরবর্তী মানটি কত হবে? শ্রেণীর পরবর্তী মানটি কত হবে? আমাকে অবশ্যই এখন কমেন্ট করে জানাবে যারা ভিডিও দেখছো যে এখানে মানটি কত হবে। 5 ঘর গুনবে 18 থেকে, আমি সহজ করে দিচ্ছি, একটু বললে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে অনেকে কমেন্টস করেছো, যারা করেছো তাদেরকে ধন্যবাদ। আমি বলে দিচ্ছি, যারা করোনি তারা মিলিয়ে দাও। 18 19 20 21 22, রাইট। যারা 22 করেছো তাদের কি হয়েছে, আর যারা 22 করোনি তাদের কি ভুল হয়েছে। তাহলে 22 এর পরে আমরা চলে যাব 23 এ। 23 থেকে পরবর্তী তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি, এখানে কত হবে? 23 থেকে আমরা 23 থেকে অবশ্যই 27 হবে। তাহলে পরেরটি হবে 28 থেকে কত পর্যন্ত? 28 থেকে হবে 32 পর্যন্ত। তাহলে আমাদের 28 থেকে 32 দরকার হবে না। কেন দরকার হবে না? কারণ আমাদের সর্বোচ্চ মান ছিল 26। তাহলে আমাদের এখানে ইতিমধ্যে 27 পর্যন্ত চলে এসেছি। যেহেতু 27 পর্যন্ত চলে এসেছি, তাহলে আমরা আর অতিরিক্ত নিব না। এবং আমাদেরকে বলা হয়েছে, আমরা বলেছি, ক্যালকুলেশন করে দেখেছি যে আমাদের শ্রেণী সংখ্যা হবে 4টি। তাহলে আমরা ইতিমধ্যে শ্রেণী সংখ্যা 4টি লিখে ফেলেছি। এবার যে কাজটি করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রত্যেকের সেটা খেয়াল করতে হবে। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম। আমি আবারও রিপিট করছি, আমরা প্রথমে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করেছি, 1 যোগ করেছি, তাহলে আমরা পরিসর পেয়েছি। পরিসরকে আমরা শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করেছি, ভাগ করে রেজাল্ট পেয়েছি 3 দশমিক সামথিং। তো 3 দশমিক সামথিং মানে পরবর্তী পূর্ণ সংখ্যা হলো 4, তার মানে শ্রেণী সংখ্যা হবে 4। এবারে 4টা ঘর করলাম, ঘর করার পরে আমরা শ্রেণীটাকে নিলাম। কিভাবে নিলাম? সর্বনিম্ন মান থেকে, যেহেতু শ্রেণী ব্যবধান 5, তাহলে আমরা প্রতি ঘর পরপর 5 করে লিখলাম। তাহলে 5 পরে লিখে পরবর্তীতে আবার শেষ শুরু করলাম, 5 শেষ 13 দিয়ে, 13 পরে 5, 17 পরে আবার 18 দিয়ে শুরু করলাম, 5 22, 22 এর পরে আবার 23 দিয়ে শুরু করলাম, 5 27। এবার আমাদের কাজ কি? এবার বন্ধুরা আমাদের কাজ হলো খুঁজে দেখতে হবে 8 থেকে 12 এই সংখ্যাগুলোর মধ্যে, এই উপাত্তগুলোর মধ্যে 8 থেকে 12 এর মধ্যে কয়টি সংখ্যা আছে। একটি আমরা খুঁজবো। দেখি 8 থেকে 12, এই একটি পেলাম 8, এখানে একটা দাগ দিলাম, এই পেলাম একটি 12, দাগ দিলাম, এই পেলাম 9, একটি দাগ দিলাম। তার মানে এটা হলো ক্যারি চিহ্ন 3 পর্যন্ত। তাহলে এখানে বড় সংখ্যা হবে 3। তাহলে এখানে 13 থেকে 17 পর্যন্ত কয়টি আছে আমাদের খুঁজে দেখতে হবে। 13 থেকে 17, তাহলে 1টি 2টি 3টি 4টি, আমরা 4টি পেলাম, 1 2 3 4, তাহলে আমরা 4 পেলাম। মনে রাখতে হবে 4টি এভাবে সোজা দাগ দেওয়ার পরে 4 হলো, কিন্তু যখনই 5 হবে তখন কিন্তু আমরা সোজা 5টি দাগ দিব না, কারণ এটার নাম ট্যালি অঙ্ক। তাহলে আমাদের 4টার পরে একটি দাগ আড়াআড়ি দিতে হবে, আড়াআড়ি দাগ দিলে আমাদের এটা পাস হয়ে যাবে। তাহলে আমরা পরে লিখি 18 থেকে 22, 18 থেকে 22 এর মধ্যে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা, 18 থেকে 5টা, 1 2 3 4। এই যে বন্ধুরা আমি একটি আড়াআড়ি দাগ দিয়েছি, এখানে লিখতে হবে 5। এবার 23 থেকে 27 কয়টা বাকি আছে? 1 2 3, 1 2 3, আমাদের 3টি বাকি আছে। তাহলে আমরা 1 2 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এগুলো যোগ করলে কত হয়? 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15। তার মানে এখানে টোটাল আসবে 15। আর এখানে যে উপাত্ত দেয়া ছিল, উপাত্তের সংখ্যা গুণে দেখবে যে এখানে মোট 15 হয়েছে, উপাত্তের সংখ্যা 15টি আছে। যদি 15টি থাকে তাহলে বুঝতে হবে আমি সবগুলো উপাত্তকে এখানে নিয়েছি, মানে আমার অঙ্ক হয়েছে, রাইট হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করতে ভুলবে না, জানাতে ভুলবে না। যারা কমেন্টস করবে তারাই বুঝবো আমার নিয়মিত দর্শক। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায়।